পদত্যাগ করছেন না ডক্টর ইউনূস, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। সন্ধ্যায় বিএনপি জামাতের সাথে বৈঠক। দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আশা এনসিপির, দেখছে 1-11-এর লক্ষণ। লন্ডনে সালমান এফ রহমানের পরিবারের 1,500 কোটি টাকার সম্পত্তি জব্দ। পাচারকৃত অর্থ ফেরানোর চেষ্টায় বাংলাদেশ ব্যাংক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ কোথাও যাচ্ছে না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পরিকল্পনা উপদেষ্টা এসব কথা বলেন। বৈঠকে 11,851 কোটি টাকা ব্যয়ে 9টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক। রাজধানীর আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এর মধ্যে সরকারের অর্থায়ন প্রায় 8,047 কোটি টাকা, প্রকল্প ঋণ 3,000 কোটি টাকা এবং সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন 816 কোটি টাকা। চলে যাবেন বলেননি, তিনি বলছেন যে আমাদের যে কাজ করছি, আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়েই আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো একটা বড় দায়িত্ব, এর উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না। আমরা আহ্বান জানাবো গণঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে, রাষ্ট্রীয় সকল সংস্থাকে আমাদের এই লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য। দেশে উদ্বুদ্ধ পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সাথে আজ বৈঠকে বসছে বিএনপি। এছাড়াও আলোচনার জন্য যমুনায় আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়েছে জামাতকেও। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব তৈরি পরিস্থিতি, এনসিপি আহ্বায়কের কাছে প্রধান উপদেষ্টার পদত্যাগের ইচ্ছে প্রকাশ সহ দেশে উদ্বুদ্ধ রাজনৈতিক পরিস্থিতিতে সন্ধ্যায় অবশেষে বিএনপির সাথে আলোচনায় বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে সন্ধ্যা 7টার পরে প্রথমে জামায়াতের আমিরের সাথে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পরে বৈঠক হবে বিএনপির সাথে। প্রেস উইং থেকে জানানো হয়, বিএনপি ও জামাত দুই দলের সঙ্গেই আলাদা আলাদাভাবে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বৈঠকের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গত বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক দল সহ বিভিন্ন মহলের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা না পাওয়ার অনুযোগ করে প্রয়োজনে দায়িত্ব থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, জুলাই বিপ্লবের পর ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল তৈরি করায় বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় মঈন খান বলেন, ঐক্য বজায় রেখে গণতন্ত্রের উত্তরণ ছাড়া এখন আর কোনো সমাধান নেই। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে সঠিক পথে আসতে হবে। আগে সুষ্ঠু নির্বাচন হয়নি বলেই দেশ সঠিক পথে ছিল না। বিএনপির এই নেতা বলেন, এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যেখানে নির্বাচনের কথা বললেই অপরাধ। যারা নির্বাচন চায় না তারা গণতন্ত্র চায় না, মানুষের কল্যাণও চায় না। জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরির কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন মঈন খান। বাংলাদেশ 15 বছর স্বৈর শাসনে ছিল। বাংলাদেশের সমাধান হচ্ছে আমাদের গণতন্ত্রের উত্তরণ। এছাড়া দ্বিতীয় কোনো সমাধান বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে নেই। সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনের জন্য সরকারকে বাধ্য নয়, সহযোগিতা করবে জামাত। রাজধানীতে শনিবার জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সূরার অধিবেশনে ডক্টর শফিকুর রহমান এসব কথা বলেন। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের প্রতি তাদের আস্থা রয়েছে জানিয়ে জামায়াতের আমির আরও বলেন, নির্বাচনের জন্য বাধ্য নয়, সরকারকে সহযোগিতা করবে তারা। দেশের বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার সর্বদলীয় বৈঠক ডেকে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিলে ভালো কিছু বের হয়ে আসবে। জাতির মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তা সকল পক্ষের অংশগ্রহণের মধ্য দিয়েই সমাধান সম্ভব। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, একাধিকবার বলেছেন, জাতীয় নির্বাচন তিনি এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে
সম্পন্ন করতে চান। আমরা বারবার বলেছি, তাই তার এই কথার উপরে আমরা আস্থা রাখতে চাই, কারণ তিনি তো সকল দলের দ্বারা সমর্থিত। আমরাই তো তাকে এই দায়িত্ব সবাই মিলে দিয়েছি, তিনি তো জোর করে নেননি আমাদের কাছ থেকে। তিনি তো আমাদের প্রতিপক্ষ না, তিনি এখন সরকারের অভিভাবক। এ দায়িত্ব সকল রাজনৈতিক দল এবং অংশীজন স্বেচ্ছায় আমরা তার উপর অর্পণ করেছি। আমাদের দায়িত্ব তাকে সহযোগিতা করা তার সার্বিক কাজে। বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একসাথে ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 111 পরিস্থিতির পুনরাবৃত্তির আশঙ্কা জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সেনাবাহিনী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত দেয়া তাদের কাজ নয়। দেশের চলমান পরিস্থিতি নিয়ে শনিবার বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে। এ সময় দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে আবারও 1/11-র আভাস দেখা দিয়েছে। এ সময় বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একসাথে ঘোষণার দাবি জানিয়ে দলটির পক্ষ থেকে বলা হয়, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন সম্ভব। ভারতীয় মিডিয়ায় নানা ধরনের প্রচারণা চলছে, বাংলাদেশকে নিয়ে নানা ধরনের সেখানে অপপ্রচার চলছে। আওয়ামী লীগ নানা ধরনের অপপ্রচার করছে, ফলে বাংলাদেশের এই অনৈক্যের পিছে আমি মনে করি যে মূলত রয়েছে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ চায় না যে এই ঐক্য থাকুক। 1/11-র বন্দোবস্ত বলতে কিন্তু এটাই বোঝায় যে সেনা সমর্থিত এবং বিদেশি শক্তির প্রভাবে দেশে একটা জনগণ বিরোধী, গণতন্ত্র বিরোধী একটা সরকার। আমরা সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে, সেনাবাহিনী দেশের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, কিন্তু তার কাজ নয় রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেওয়া। জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন তারা। সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, যুব শক্তি কখনো অন্য দলের যুব সংগঠনের মতো হবে না, ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হবে না। দেশের মূল চালিকা শক্তি এই যুব সমাজকে কাজে লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছে যুব শক্তি। অবিলম্বে জুলাই ঘোষণাপত্র দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারিকুল ইসলাম। জুলাই বিপ্লবীদের নিরাপত্তা না দিয়ে প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে দেশের চলমান সংকট মোকাবেলায় জুলাই জনতার জাতীয় ঐক্য বিনির্মাণের ব্যানারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যেন প্রধান উপদেষ্টার হাতকে শক্তিশালী করে এবং অতি দ্রুত বিচার, মৌলিক সংস্কার ও সর্বশেষ নির্বাচন দেয়। সাবেক শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমান ও ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের 1479 কোটি 42 লাখ টাকা মূল্যের সম্পত্তি জব্দের আদেশ জারি করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি। এই আদেশের ফলে তারা এই 1,500 কোটি টাকার সম্পত্তি বিক্রি করতে পারবেন না। জব্দ করা সম্পত্তির মধ্যে লন্ডনের গ্রসভেন স্কয়ারে অবস্থিত অ্যাপার্টমেন্টও রয়েছে। এছাড়াও শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের যুক্তরাজ্যে প্রায় 6,575 কোটি 20 লাখ টাকা মূল্যের সম্পত্তি রয়েছে। এর মধ্যে 9টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সম্পত্তিগুলো ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ও আইল অফ ম্যান কোম্পানির মাধ্যমে কেনা। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন যুক্তরাজ্য কর্তৃপক্ষকে জানিয়েছে, সালমান এফ রহমান ও তার ছেলে আহমেদ শায়ান দুর্নীতির মামলায় সন্দেহভাজন। অবশ্য আহমেদ শায়ানের বিরুদ্ধে সকল অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে বলে জানিয়েছেন আহমেদ শায়ানের আইনজীবী। দেশ থেকে পাচার করা অর্থে বিদেশে গড়ে তোলা সম্পদ ফ্রিজে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর ভূমিকা ইতিবাচক। এসব সম্পদ যেন বিদেশে বিক্রি বা হস্তান্তর করতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে আইনিভাবে সহায়তা চাওয়া হচ্ছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর ক্রেডিট বর্ধিতকরণ প্রকল্প CES এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার হওয়া ঘটনাগুলো আরও প্রকাশ পাবে। রাজনৈতিক সদিচ্ছা অব্যাহত না থাকলে এসব সম্পদ ফেরত আনা সম্ভব হবে না বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। কর্মবিরতির কারণে নগরবাসীর ভোগান্তি যাতে না হয় আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইশরাক হোসেন।
দুপুরে টেলিফোনে আন্দোলনরতদের সঙ্গে কথা বলে আহ্বান জানান তিনি। এদিকে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত নগর ভবনে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। আজকালের মধ্যেই ইশরাক হোসেনের শপথ গ্রহণের ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা। তা না হলে পরিস্থিতির জন্য সরকারকে দায়ী থাকতে হবে বলেও মন্তব্য করেন তারা। দুপুরে আন্দোলনকারীদের ইশরাক হোসেন ফোনে আহ্বান জানান যাতে নগরবাসীর সেবা বিঘ্নিত না হয়। সিলেট সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ পুশিন করার সময় নারী শিশুসহ 22 জনকে আটক করেছে বিজিবি। সকালের কানাইঘাটের লোভাছড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়। বিজিবি জানিয়েছে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। ভারত থেকে 22 জন বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করলে বিজিবির একটি টহল দল তাদেরকে আটক করে। কানাইঘাট থানার ওসি আব্দুল আওয়াল জানান, আটককৃতদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। বিজিবি তাদেরকে পুলিশের হাতে হস্তান্তর করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে 14 মে একই উপজেলায় আটগ্রাম সীমান্ত দিয়ে 16 জনকে পুশিন করে বিএসএফ। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। আগামীকাল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উপলক্ষে কবি স্মৃতিধন্য ত্রিশালের দরিরামপুরে নজরুল জন্মজয়ন্তী ও মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। 24-এর গণ অভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার এই প্রতিপাদ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় 3 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সাথে নাগরিক প্ল্যাটফর্মের সংলাপ হয়েছে ঠাকুরগাঁওয়ে। সকালে শহরের মানব কল্যাণ সেমিনার কক্ষে ঠাকুরগাঁও ডেমোক্রেসি ওয়াচের আস্থা প্রকল্পের আওতায় সংলাপে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা জামায়াতের সহ সেক্রেটারি কফিল উদ্দিন আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মানিকগঞ্জের ঘিউরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রচারণা সভা হয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস.এ. জিন্না কবির। 17 বছর পর উৎসব মুখর পরিবেশে বাগেরহাট পৌর বিএনপির কাউন্সিল হচ্ছে। কাউন্সিলের প্রথম পর্বে দুপুর 12:30টায় বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। সভা শেষে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। মহান মুক্তিযুদ্ধে 7 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নুরুজ্জামান বীর উত্তমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে স্মরণ সভা হয়েছে। শনিবার সকালে দিনাজপুর প্রেস ক্লাবে হৃদয় মুক্তিযুদ্ধ 71 দিনাজপুরের আয়োজনে স্মরণ সভায় বক্তব্য রাখেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আব্দুল কাইয়ুম খান। নাটোরের সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। কাদিরাবাদ সিএমএইচ এর 6 জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত শহরের দীঘাপতিয়া এমকে কলেজ ক্যাম্পাসে মেডিকেল ক্যাম্পটি হয়। বগুড়ার 11 পদাতিক ডিভিশনের অধীন 11 এসপি রেজিমেন্টের তত্ত্বাবধানে শহরের অসহায় গরিব 1200 রোগীকে এই চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। কিশোরগঞ্জে বাল্যবিবাহ নিরসনে সম্মিলিত উদ্যোগ কারণ ও করণীয় বিষয়ে এক কর্মশালা হয়েছে। উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান খান, জেলা শিক্ষা অফিসার মজিদ আলম সহ অনেকে। সাভার ইউনিয়ন পরিষদের 3 নম্বর ওয়ার্ডবাসীকে সাভার পৌরসভায় অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। ঢাকা আরিচা মহাসড়কের শিমুলতলায় মানববন্ধনে সাভার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ হোসেন, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা সহ এলাকার কয়েকশো বাসিন্দা অংশ নেন। সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিকর প্রভাব মোকাবেলায় অবহিতকরণ সভা হয়েছে। বেসরকারি একটি সংগঠনের আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলার ডিজিটাল কর্নারে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হুসাইন শওকত। হবিগঞ্জের চুনারুঘাটে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর উদ্বোধন করা হয়েছে। বিকেলে উপজেলার সাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে।
পদত্যাগ করছেন না ডক্টর ইউনূস, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। সন্ধ্যায় বিএনপি জামাতের সাথে বৈঠক। দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আশা এনসিপির, দেখছে 111-এর লক্ষণ। লন্ডনে সালমান রহমানের পরিবারের 1,500 কোটি টাকার সম্পত্তি জব্দ, পাচারকৃত অর্থ ফেরানোর চেষ্টায় বাংলাদেশ ব্যাংক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshi-news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi-news। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।